আদ্যাপীঠে আমি আপনি বহুবার গিয়েছি, কিন্তু কখনো মাথায় এটা আসেনি যে হয়তো অনেকের মাথাতেও এসেছে বা অনেকের মাথায় আসেনি যে এই আদ্যাপীঠের এক্স্যাক্ট পিছনে গল্পটা কি রয়েছে। সেটা নিয়েই এখন আকাশাটে চলছে আদিশক্তি আদ্যাপীঠ, সেই ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি কলকাতা থেকে বেশ অনেকটা দূরে। চলুন তাহলে কি চলছে গল্পে এবং গল্প কোন দিকে মোড় নিচ্ছে। আদ্যাপীঠ কি এবার তৈরি হওয়ার মুখে রয়েছে? আদ্যাপীঠ তৈরি হলো কি করে, তার খুঁটিনাটি যেই সকল গল্প পিছনে রয়েছে, সেই সকল গল্প এখন কত দূর এগোলো, সেই গল্পগুলো খোঁজ নেবার জন্য আজকে আপনাদেরকে আমার সঙ্গে করে নিয়ে চলে এসেছি কলকাতায় বেশ খানিকটা দূরে সেই ধারাবাহিকেরই সেটে। চলুন তাহলে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা রয়েছি আদিশক্তি আদ্যাপীঠের আউটডোর শুটিংয়ে। প্রথমবার এরকম ভাবে আমরা পাচ্ছি। এখানে আলাদা করে পরিচয়ের বিশেষ প্রয়োজন নেই, এটা ঠাকুর রয়েছেন আদ্যামা এবং যার জন্য এত ঘটা ধারাবাহিক এবং গল্পে, সত্যিকারের গল্পে কেউ ব্যস্ত হয়ে আসতে হয় বা মাঝে মাঝেই চলে আসতে হয় যে অন্নদা ঠাকুর কি করছে, অন্নদা আমার কি করছে, করতে পারছে কিনা, আদ্যাপীঠটা করতে পারবে কিনা, এই সমস্ত এবং ঠাকুর চিন্তায় মাঝে এত আদেশ দিয়ে ফেলছে, এত নির্দেশ দিয়ে ফেলছে, অন্নদা বিরক্ত হয়ে আর যাচ্ছে। ওদিকে মা শুধু আদেশ দিয়েই যাচ্ছে ঠাকুরকে যে এটা বলাও, এটা করাও। কারণ মায়ের আদেশ ছাড়া তো কেউই কিছু করতে পারবে না, কারণ মা তো জগৎ সংসার সবই তো চালাচ্ছে সেই মা। তো মা হ্যাঁ। ছাড়া একটা পাতাও নড়বে না গাছে। আর এমনি সময় যখন শুটিং হচ্ছে না, তখন কার আদেশটা বেশি সামলাতে হচ্ছে? মানে মায়ের আদেশ কি অফ ক্যামেরা বেশি সামলাতে হয় আপনাকে, না তোমাকে? কাকে বেশি সামলাতে হয়? অফ ক্যামেরাতে আমার আদেশ ঠাকুর সামলায়, কারণ অফ ক্যামেরা কি সামলাতে হয়? আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই সিনেতে যে সমস্ত হচ্ছে, যে ঠাকুর আদেশ দিচ্ছে, গাইড করছে, তো ও কি করে অফ ক্যামেরায় ওগুলো আমার সাথে করছে। হ্যাঁ, আমাদের সাথে করে। হ্যাঁ, আমাদের সাথে করছে। বিষয়টা বুঝতে পারছেন, প্রতিশোধটাও কিভাবে নিচ্ছে। না এটা প্রতিশোধ বলো না, এটা আমাদের এত ভালো একটা বন্ডিং। এবং যখন অফ ক্যামেরা থাকি আমরা মেকআপ রুমে, এত ভালো আড্ডা হয় এবং এই সিরিয়াল নিয়ে গল্প হয় যে এই সিনটা কিভাবে করবো, রিহার্সাল করি। তো খুব ভালো বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে। আচ্ছা, একটুখানি আমাকে বলো, যখন শুরু হয়েছিল তখন আমরা এসেছিলাম এবং বেশ অনেক কটি এপিসোড এখন হয়ে গিয়েছে, এখন আদ্যাপীঠ তৈরি হবে করছে সেরকম একটা জায়গায় পৌঁছেছে। কি কি বদল আসলো চরিত্রগুলো করতে গিয়ে? তোমার কাছে যাই, কি কি বদল এলো জীবনের? কারণ চরিত্রগুলো করতে যাপন করতে জীবনে কিছু না কিছু এদিক ওদিক একটু কিছু বদল আসে। কি বদল? তোমায় বলি যে ভেতরের কি কি বদল আসছে সেটা না ওইভাবে মুখে বলা যায় না, এটা ফিল করা যায়। সেই ফিলটা হ্যাঁ। কি সেটা একটু এবার তুমি বলতে পারো যে এই সিরিয়ালটা করার আগে আমি প্রথম সত্যি কথাই বলি যে হয়তো আমি আদ্যাপীঠ সম্পর্কে জানতাম, কিন্তু অন্নদা ঠাকুর পুরোপুরি কে এবং তার কতটা ওনার অবদান সেটা আমি জানতাম না। তো এবার সেটা জানলাম, বুঝলাম। এবং আদ্যা মায়ের যে এত কৃপা, সত্যি সত্যি ওনার যে এত পাওয়ার, এত শক্তি, এবং সব ওনার পুরো ভক্তকুলদের শান্ত করে দিতে পারেন, তাদের সমস্যা দূর করতে পারেন। আমি এরকমও হয়েছে, আমি আদ্যাপীঠে গিয়ে কয়েকবার সন্ধ্যা আরতি দেখেছি, সকালেও গেছি, প্রসাদ খেয়েছি। ইভেন আমি তো এখন প্রত্যেকদিন বাড়িতে আদ্যামার পুজোও করি। তো এই ধারাবাহিক করার পরেই হলো। হ্যাঁ, এর আগে আমি আদ্যামা, সত্যি কথা বলতে আদ্যামাকে আমি সেই অর্থে অত ভালোভাবে জানতাম না, কিন্তু এটা এইভাবে হয়েছে। এবং সেটা আমার মন থেকেই হয়, আমি না এই যে না আজকে একদিন করি কালকে ওরকম ব্যাপার না, মন থেকেই হয়। তো এবং যখন আমি ঘুমাতে যাই তখন তার আগে আমি যেমন শিব ঠাকুরকে ডাকি, আদ্যামাকেও ডাকি। এখন তো আদ্যামা এবং রামকৃষ্ণ দুজনকে একসঙ্গেই ডাকছি। তো মাঝে মাঝে যখন আমার রামকৃষ্ণকে দেখার দরকার হয়, আমি সামনেই দেখতে পেয়ে যাই। কিন্তু সত্যি জোকস অ্যাপার্ট, হ্যাঁ ফোন করে বলি যে না এই সিনটা খুব ভালো লাগছে বা এই জিনিসটা, এগুলো। এই কদিন আগে আমি একটা অন্য সিনেমা দেখতে গেছিলাম, সেখানে একটা রামকৃষ্ণকে একজন দেখেছি। তো এবার আমি দেখে বলছি যে না তোমার এটা না আমার খুব ভালো লাগে, যাই হোক বলছি না। তো এই বদলগুলো এসছে, আগে এগুলো ছিল না। আর তোমার যখন তুমি মায়ের বেশে আসো, আজকাল তো তুমি জঙ্গলের মধ্যে রয়েছো, সেই জঙ্গলের তুমি একজন কন্যে, কিন্তু যখন তুমি মায়ের রূপে আসো তখন কি কি ফিল আসে এবং জীবন দর্শনে কি কি বদলালো? জীবন দর্শনে বদলালো বলতে এটা তো একদম অন্য রকম একটা চরিত্র। আর আমি মায়ের অন্যান্য দেবীর চরিত্র আগেও করেছি, কিন্তু আদ্যামার চরিত্র বা এই রকম চরিত্র ফার্স্ট টাইম করা, যেটা মা বিভিন্ন রূপে আসে। আমি এখানে এতগুলো রূপ এখনো অবধি করে ফেলেছি, যেটা একদম হয় না যে আমাদের মায়েরা যেরকম সন্তানদের যেমন প্রোটেক্ট করে, এখানে আমি ঠিক সেরকম দেখছি যে অন্নদাকে একদম মা ওইভাবে প্রোটেক্ট করছে। আর এত সুন্দর,
এত ভালো ভালো সিন করেছি আমি। আর মানে এখানে অনুভবটা যেটা ও বললো যে সবটা তো আর প্রকাশ করা যায় না, আমরা দক্ষিণেশ্বর সম্পর্কে আগে থেকে জানতাম, কিন্তু আদ্যাপীঠ গিয়েছি, কিন্তু ওইভাবে তো আদ্যাপীঠ সম্পর্কে জানতাম না। কিন্তু যত নিজে সিন করছি পড়ছি তত মাকে অনুভব করতে পারছি যে আদ্যামা আদৌ কে ছিলেন। ওর তো খুবই অবদান, মানে মায়ের জন্য, মানে মা আর ঠাকুর ওর জীবনে অনেক অবদান অন্নদা ঠাকুরের। তো এইভাবেই চলছে, মায়ের আরও রূপ আসবে। আর খুব সুন্দর, মানে প্রত্যেকটা সিন খুব গোছানো, রাজাদা প্রচণ্ড সুন্দর করে পরিপাটি করে এই সিনগুলোকে সাজায়। তো আপনারা দেখবেন, এটাই আমাদের জন্য অনেক। জীবন দর্শনে কিছু বদলালো? জীবন দর্শনে তো বদলেছেই। আর মানে আমি এমনি ঠাকুরের ভক্ত। তুমি বলছো তুমি সে নিরামিষ খেতে, হ্যাঁ, আমি তুমি কি ঠাকুরের শুটিং এর দিন ভক্ত। নিরামিষ খাচ্ছ হ্যাঁ, এখনো? এখনো তাই, মায়ের রূপে যখন আমি থাকি এখনো, মানে এখনো তাই। এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি আগেও, এটা আমাকে এখনো কেউ শিখিয়ে দেয়নি, তো এটা চলছে। একটা ঠাকুরের কাছে আমরা যাই, সেটা হচ্ছে যে এবার জীবন দর্শনের কথাই যেরকম আমরা বলছিলাম, যে যখনই কোনো বিপদে পড়েছি তখনই আমরা ঠাকুরের শরণাপন্ন হয়েছি, হয়তো ঠাকুরের বাণী শুনেছি, কোথাও আমরা ভীষণ ঘেঁটে গেছি, অনেকটা আমরা ঠিক হয়ে গেছি। আমার ক্ষেত্রে তো হয়, আমি ঠাকুরের বাণী শুনি এবং তার স্তোত্র শোনা হয়। আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কার কাছে যান প্রবলেমে পড়ে? সত্যি কথা বলতে ঠাকুরের সাথে মায়ের সাথে সম্পর্কটা আমার খুব ছোটবেলা থেকে, মানে এটা নয় যে আমি বড় হয়ে আমার আস্তে আস্তে এই সিরিয়ালটা করার মধ্য দিয়ে হয়তো সেটা আরও পরিণত হয়েছে, আরও ভালোবাসা বেড়েছে মায়ের প্রতি, ঠাকুরের প্রতি, সেটা ঠিক। কিন্তু আমার আবেগের জায়গা, ভালোবাসাটা সেটা ছোট থেকেই ছিল। মানে খুব ছোটবেলায় আমার মনে আছে যে একবার আমি, মানে যদি দর্শন বলতে হয়, সেই দর্শনই পেয়েছিলাম। তো তারপরে দীর্ঘদিন সেটা আর মানে সেইভাবে প্রকট দর্শন পাইনি। সত্যিকারই ভাবে দর্শন পেয়েছি? হ্যাঁ, তো সেইভাবে মানে বিষয়টা ছিল। একটু বলবেন? হ্যাঁ, বলছি, আসছি। তো সেই জায়গাটা থেকে আমি মানে অনেকটা পরবর্তীকালে আমার জীবন যত এগিয়েছে, সেখান থেকে মানে আমি কোথাও সরে গেলেও মা কিন্তু কোথাও একটা আমাকে গার্ড দিয়ে ছিল, বা এখনো আছে, বা আগামী দিনেও হয়তো থাকবে। তো সেই জায়গাটা আমার সেটা উপলব্ধি হতো। তো রিসেন্ট কি হয়েছিল, মানে এই কোনো একটা কারণে আমার খুব মানে মন খারাপ হয়েছিল। তো যার ফলে খুব চিন্তায় ছিলাম। তো মানে কোনো, আমি কারণটা বলছি না। তো যাই হোক, খুব একটা মন খারাপ হয়েছিল। তো হঠাৎ করেই, মানে কি বলবো, জানি না এটা আমার কি বলা ঠিক হচ্ছে কিনা, তো মা এলেন, মায়ের চরণ স্পর্শ করলাম। তো মানে এটা আমার সাথে ঘটেছে আর কি, এবং এখন আমার গায়ের রুম খাড়া হয়ে গেল। যাই হোক, এগুলো হঠাৎ করেই ইয়ে করলাম। তো মাকে আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, সাক্ষাৎ করলাম মায়ের। তো সেই থেকেই, তারপর থেকে এমন ব্যাপারটা হলো, মা না মানে সব সময় মানে কোথাও আমার সাথেই থাকে। মানে আমি এই চরিত্রটা করার জন্য শুধু নয়, কিন্তু এটা আগে থেকেই, মানে এখন আরো ওই যেটা বললাম, আরো সেটা মানে আরো মানে গভীরতা বেড়েছে, সেটা মায়ের সাথে ভালোবাসার সম্পর্কটা। সেই যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি চাও, কারণ আমরা তো মায়ের কাছে অনেক কিছুই আবদার করি, অনেক কিছুই চাই। তো আমি কোনোদিন মায়ের কাছে কিছু চাইতে পারি না। তো আর মানে আমি মায়ের কাছে কেন, আমার প্রশ্নটা এটা জায়গাটায় আসে যে আমি মায়ের কাছে কেন চাইবো। তো আমি ছোট ছিলাম, মা আগলে রাখতো, তাই না? আমি তো এখন বড় হয়েছি, এখন তো মায়ের দায়িত্ব আমাকে নিতে হবে। তো মাকে আমি সঙ্গে রাখি আর কি, যে মা আমায় আগলে রাখুক সেটা বড় কথা নয়, আমি যেন মাকে আগলে রাখতে পারি, এটা আমার একটা ভেতরের ইচ্ছে, বা ভেতরে আমি সেইভাবেই মাকে রাখি। তো সবসময় যেন সঙ্গে রাখতে পারি, ব্যাস এইটুকুই। হ্যাঁ, আরেকটা জিনিস, এই চরিত্রটা করার আগে যেটা হয়েছিল, তো আমি অ্যাকচুয়ালি, আপনারা জানেন কিনা জানি না, তো আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট লিখি। ওকে, হ্যাঁ। তো আমার এটাই প্রফেশন, তো এটাই করি। এখনো করছি না যে তা না, এখনো করছি। তো এই স্ক্রিপ্ট লিখতাম। এদের আকাশাটি একটি সিরিয়াল হতো, হয়তো তোমারই জন্য, যেটার সিরিয়ালটার স্ক্রিপ্ট আমি লিখতাম। তো মানে ডায়লগ লিখতাম, আর ওটার চিত্রনাট্য গল্প লিখতো শ্রাবস্তিদি। তো পরে ওই সিরিয়ালটা অনেক দিন মানে চলেছিল আর কি। তো সেই সময় অফিসে যাতায়াত ছিল, তো তখন স্বামী বিবেকানন্দ সিরিয়ালটা শুরু হবে, সেকেন্ড পার্টটা। মানে আগে মা শারদা হয়েছিল, স্বামী বিবেকানন্দ।
তো ওই যে স্বামী বিবেকানন্দ বিলের চরিত্রটা করেছিল, ও আমার থিয়েটার গ্রুপ। আচ্ছা এবার আমি থিয়েটার গ্রুপে আমায় এসা অনেক সময় কথা হয় যে কেউ ভালো ছেলে মেয়ে থাকলে পাঠিও, তো আমি পাঠাতাম। তো ওই ছেলেটাকেও পাঠিয়েছিলাম, অনেকেই আমার থিয়েটার গ্রুপে কাজ করেছে। তো ওই ছেলেটা পাঠ করে এখানে, এবং ওকে রাজাদা না এত সুন্দর হাতে গড়ে তৈরি করেছে এই সিরিয়ালে বিলে চরিত্রের জন্য। তো আমারও ইচ্ছে ছিল যে রাজাদার কাছেও যদি কোনোদিন কিছু করতে পারি। তো যাই হোক, তখন আমি কথা প্রসঙ্গে আকাশ আটের অফিসে গিয়ে মানে জাস্ট মজার ছলেই বলেছিলাম এশাকে যে যদি ঠাকুরের কোনো চরিত্র হয় তুমি আমাকে বলো, ঠিক আছে বলো। হ্যাঁ, ও তখন দেখে বলল এই তোমাকে কিন্তু ঠাকুরের চরিত্র যাবে। যাই হোক, পরবর্তীকালে বিবেকানন্দ সময় হয়নি, কারণ সুমনদা এত ভালো করতো, তো সেখানে সুমনদাই করেছে। তো যাই হোক, তো আমি বললাম ঠিক আছে, কোনোদিন যদি ঠাকুর চাই হবে, মা চাই যদি হবে। তো তারপরে প্রায় 3 বছর কেটে গেছে, হঠাৎ করে এসা ফোন করেছে। তো আমি মনে করেছি হয়তো কোনো কাজের জন্য বা লেখার জন্যই হয়তো বলবে যে কোনো স্ক্রিপ্ট। ও তখন এই চরিত্রের জন্য বলে যে ছবি পাঠা। ও আশ্চর্য ব্যাপার, ও 3 বছর আগে মনেও রেখেছে ঘটনাটা। তো এইভাবেই তারপরে রাজাদাকে দেখালো, রাজাদার সাথে এমনি ফোনে কথা হতো আগে, তো রাজাদাকে দেখালো, তারপরে রাজাদা হ্যাঁ করলো। তো যাই হোক, তারপরে সেই যাত্রা শুরু। তো ঠাকুর আমার ইচ্ছাটা কিন্তু পূরণ করেছিল। আমি ঠাকুরের কাছে, মায়ের কাছে বলতাম যদি কোনোদিন ঠাকুরের চরিত্র করতে পারি তাহলে তোমাকে নিয়ে কথা বলতে পারবো, তোমার কাছাকাছি থাকতে পারবো। তো এইটুকুই ব্যাস। আমার রিসেন্ট টাইমসে যখন আপনি এরকম বেশ ধারণ করছেন, ধারাবাহিকের জন্য অভিনয় করবেন, চরিত্র হয়ে ওঠার জন্য, কখনো মায়ের আর আবির্ভাব হয়েছে? কখনো মা জানান দিয়েছে আমি এসেছি? মা সব সময়, একদম প্রতি মুহূর্তে, মানে সব সময় আমি মানে এখনো মানে ফিল করছি এখানেই মা আছেন, একদম ফিল করছি আছেন। বেশ, গল্প এবার কোন দিকে মোড় নিচ্ছে যদি একটুখানি আমাদের দর্শকদের। গল্প আমাদের অনেকটাই এগিয়ে এসেছে। তো গল্প যে অন্নদার যে একটা বিশাল জার্নি, আদ্যাপীঠ প্রতিষ্ঠার জার্নি, সেই যাত্রা অনেকটা এগিয়ে গেছে। তো এখন অন্নদা শেষের দিকটাই কিভাবে নিজেকে গড়ছে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোচ্ছে কিভাবে, সেই আদ্যাপীঠ প্রতিষ্ঠা করছে কিভাবে, সেইটাই দেখানো হচ্ছে। তো অনেকটা আমরা এগিয়ে এসেছি, আরও হয়তো কিছুটা সময় এগোবো। তারপরে আপনারা দেখতে পাবেন যে আদিশক্তি আদ্যাপীঠ কিভাবে প্রতিষ্ঠা হলো। বেশ, ভালো থাকবেন। ভালো থাকবেন, আর অবশ্যই দেখতে থাকুন। সোম থেকে শনি টাইমটা 7টা, আকাশ 8-এ। এটা কিন্তু মিস করবেন না, কারণ এই আদ্যাপীঠের গল্প দেখতে গেলে আপনাকে এই সিরিয়ালটি দেখতেই হবে, কারণ এরকম ভক্তিমূলক সিরিয়াল কবে হবে না হবে জানি না, তো এইটা মিস করবেন না। আদিশক্তি আদ্যাপীঠে ধারাবাহিকের আপাতত আপডেট এইটুকুই আপনাদের কাছে আমি তুলে ধরতে পারলাম। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজ, কারণ খবর রাখুন এখানে। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণাপতি, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।